আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 23 নম্বর ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় বৃত্ত এবং পরিমিতির যে ঘনজ্যামিতির, এখান থেকে আমরা গোলক নিয়ে আলোচনা করব। তার মানে বৃত্ত এবং গোলক কিন্তু রিলেটেড। এ নিয়ে আজকের ক্লাসে আলোচনা থাকবে। আশা করি আপনারা সবাই এনজয় করবেন ক্লাসটি। অবশ্যই যেটি করতে হবে, শুরু থেকে নোট করতে হবে, না হলে কিন্তু ক্লাসগুলো থেকে আপনি উপকৃত হবেন না। হয়তো বাংলা বা সাধারণ জ্ঞান এইগুলো আগে দেখে নিলেন, পরে একটা সময় পড়ার সময় নোট করলেন, এরকম ব্যাপারটা। তবে গণিত ক্লাস সময় যখনই ক্লাস করবেন তখনই নোট করবেন, না হলে কিন্তু আপনাকে নোট করার জন্য ক্লাসটা আবার দেখতে হবে। তার মানে সেম কাজটা দুইবার করতে হবে। অথবা যদি নোট না করেন, পরবর্তীতে এখান থেকে খুব বেশি বেনিফিটেড হবেন না, কয়দিন পরে একদম ভুলে যাবেন। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরীক্ষা দিচ্ছেন কিনা এবং এই যে বইটা অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক কতটুকু পড়তে পেরেছেন সেটি একটু আপনারা জানাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা বৃত্ত পড়ব। তো বৃত্তর যদি সংজ্ঞা দেয়, এদিকে লেখাগুলোর দিকে আপনাদের খেয়াল করার দরকার নেই। এই একটা পয়েন্ট, যেটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। ও একটা পয়েন্ট যেটা মূলবিন্দু বা সেন্টার, কেন্দ্র। ও বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো একটা কণা সমান দূরত্ব রেখে, ও বিন্দুকে কেন্দ্র করে সমান একটা দূরত্ব আর রেখে সে এর চারদিকে যদি একবার ঘুরে আসে, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল ওই বিন্দুতে যদি আসে, তাহলে যে পথ বরাবর সে যাত্রা করেছে, এই যে বক্রপথ, এই বক্রপথটা যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তাকে বলা হয় বৃত্ত। তাহলে বৃত্তর জন্য যেটা হইতে হবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে চারদিকে যদি ঘুরে, তাহলে যে আবদ্ধ ক্ষেত্রের তৈরি হয় সে আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। এই বৃত্তের যে বিন্দুকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরেছে, সেই বিন্দুকে বলা হচ্ছে আমার কেন্দ্র। আর যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই বিন্দুর চারপাশে যে ঘুরলো, সেই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আর ইংরেজিতে যেটা রেডিয়াস, বাংলায় ব্যাসার্ধ। এবারে আসে এই যে নির্দিষ্ট যে দূরত্বটা বজায় রেখে, নির্দিষ্ট দূরত্ব আর বজায় রেখে যে পথ বরাবর চললো, যে আবদ্ধ ক্ষেত্রকে আমরা বৃত্ত বলতেছি, সেই পথটা যে বক্ররেখা, এই পথ যে বক্ররেখা, যে আবদ্ধ ক্ষেত্র, ওই রেখাটাকে বলা হচ্ছে পরিধি। এখান থেকে তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ দেখলাম, বৃত্তের পরিধি দেখলাম, বৃত্তের কেন্দ্র দেখলাম। এবার আমরা যদি যে কোনো একটা বৃত্তের যদি যে কোনো দুইটা পয়েন্ট, পরিধির যে কোনো দুইটা পয়েন্ট ধরেন, আমরা পরিধির এখান থেকে একটা পয়েন্ট নিচ্ছি, এখান থেকে একটা পয়েন্ট নিচ্ছি, এই দুইটা পয়েন্ট যদি আমরা সংযোগ করে দিই একটা সরল রেখা, তাহলে যেই সরল রেখাটা বৃত্তের পরিধির দুইটা বিন্দুতে তার প্রান্ত বিন্দু থাকে, ওই সরল রেখাকে বলা হবে বৃত্তের জ্যা। তাহলে আমরা যে এর জন্য বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা জ্যা পাবো। এখন আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই পাশে আর একটা বিন্দু নিলাম, দিয়ে এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দেই, তাহলে যে জ্যাটা পেয়েছি আমরা দেখতেছি ওই জ্যাটা সেন্টারের মধ্য দিয়ে সে ভেদ করে চলে গেছে। তাহলে যেই জ্যা সেন্টার দিয়ে গমন করে, যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস কিন্তু একটা জ্যা। ব্যাস কি? ব্যাস একটা জ্যা, কারণ এই যে আমাদের ব্যাসের দুই প্রান্ত, এই বৃত্তের দুইটা পরিধির উপরের দুইটা বিন্দু। আমরা জানি জ্যা হইতে হলে একটা বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দেই, তাহলে যে রেখাটা পাবো সেটা জ্যা।
এই যে ব্যাস আমরা দেখতেছি, ব্যাস আমরা জানি কেন্দ্র থেকে, আমরা কি জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেটা ব্যাসার্ধ বলি। তাহলে এখান থেকে আমরা এই পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ পেলাম, আবার এই পাশ থেকে কেন্দ্র পর্যন্ত এই পরিধি থেকে আর একটা ব্যাসার্ধ পেলাম। তাহলে যেটা আমরা ব্যাস পেলাম, এখানে আমরা দেখতেছি দুইটা আর এর সমষ্টি। এজন্য ব্যাস কিন্তু ব্যাসার্ধের ডাবল, আর হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ব্যাস ইকুয়াল 2 গুণন ব্যাসার্ধ। আবার আমরা বলতে পারি যে ব্যাসার্ধ উল্টো করে যদি আমরা বলি, তাহলে ব্যাসকে আমি এই 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পাওয়া যাবে। এখন যদি আমি আপনাকে বলি যে আমরা যদি একটা বৃত্তের ব্যাসকে দ্বিগুণ করি, তাহলে তার ব্যাসার্ধ কয় গুণ হবে? ধরে নেন এই হচ্ছে ব্যাস, ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার, তাহলে ডি দ্বারা প্রকাশ করা হইল। এই যে বৃত্ত, এই বৃত্তের তাহলে ব্যাস হচ্ছে ডি। এই ডি কে যদি আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে বলতেছে যে বৃত্তের ব্যাসকে যদি আমরা দ্বিগুণ করি, ডাবল করে দেই, তাহলে ব্যাসার্ধ কি রূপ হবে? আমরা জানি যে ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে 2d কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে d পেয়ে যাব। এই d ইকুয়াল কি 2r। তাহলে কি অর্থ দাঁড়ালো? যে আমরা যদি ব্যাসকে দ্বিগুণ করে দেই তাহলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি ব্যাসার্ধকে ডাবল করে দেই তাহলে কিন্তু আমার ব্যাসও ডাবল হয়ে যাবে। ব্যাসার্ধকে যদি আমরা 3 গুণ করি তাহলে ব্যাসও 3 গুণ হয়ে যাবে। তাহলে এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, কারণ এইটা নিয়ে আমাদের অনেক বেশি ম্যাথ আসবে যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কয় গুণ হবে, অথবা যদি আমরা বলি একটা বৃত্তের ব্যাসকে যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল কয় গুণ হবে। বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলেও ক্ষেত্রফল যত গুণ হবে, বৃত্তের ব্যাসকে দ্বিগুণ করলেও ক্ষেত্রফল কিন্তু তত গুণই হবে, কারণ আলটিমেটলি আমার ব্যাসার্ধের উপরে নির্ভর করে ক্ষেত্রফলটা। আমরা একটু পরে দেখব। তাহলে আপাতত এখান থেকে যে বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র জানলাম, পরিধি জানলাম, আমরা জ্যা জানলাম, এবং জানলাম হচ্ছে বৃত্তের ব্যাস ইটসেলফ এটা একটা জ্যা, এবং এই জ্যাটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এখন যদি আমরা সেই বৃত্তটা নিচ্ছি, এই বৃত্তের ধরে নেই এটা সেন্টার। বৃত্তের যে কোনো একটা জ্যা, এখানে একটা জ্যা নিলাম, এই জ্যায়ের যদি আমরা মধ্যবিন্দুটা চিহ্নিত করি, সাপোজ এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি মধ্যবিন্দু যোগ করে দেই তাহলে অবশ্যই বৃত্তের যে জ্যাটা আছে, বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের মধ্যবিন্দু আমরা যদি যোগ করে দেই তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটা জ্যায়ের উপর লম্ব হবে। এটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। এগুলো উপপাদ্য, ছোট উপপাদ্যের মাধ্যমে এগুলো প্রমাণ আসছে। তবে যেটা এখন আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ যদি রেখা টানি তাহলে সেই রেখাটা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। ওই জ্যায়ের উপরে কি হবে? লম্ব হবে। এখান থেকে আপনাকে বিভিন্ন প্রশ্ন দিতে পারে, বলতে পারে যে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে ধরে নেন 5 মিটার, আর একটা জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। এখন আপনাকে প্রশ্ন করছে যে কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দুর দূরত্ব কত? একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ওই বৃত্তের যে কোনো একটা জ্যা এর মানে হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। এরপর বলতেছে কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দুর দূরত্ব কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ধরে নেন যে আমরা একটা হচ্ছে যে আঁকালাম, এই জ্যাটা হচ্ছে দূরত্ব হচ্ছে কত, এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে কত? 8 মিটার। এখন বলতেছে কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দু, আমরা ধরে নিই এইটা হচ্ছে মধ্যবিন্দু, আমাদের কিন্তু বৃত্তটা চ্যাপ্টা হয়েছে এই জন্য।
তো এই কেন্দ্র থেকে যদি মধ্যবিন্দু পর্যন্ত যদি আমরা যে সংযোজক রেখা টানবো, সেই সংযোজক রেখার দূরত্ব বা দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা এইচ ধরে নিলাম। এখন এই যে এইটা যদি আপনার জানা থাকে, এই যদি উপপাদ্যটা আপনার জানা থাকে যে হচ্ছে বৃত্তের সেন্টার থেকে আমার জ্যা এর মধ্যবর্তী মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে জ্যা এর উপর লম্ব হয়, তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এখন এখান থেকে আপনার পরিধির উপরে যদি যে সংযোগ রেখা টানবো, এটা অবশ্যই কি হবে, ব্যাসার্ধ হবে। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে পুরা জ্যাটা যেহেতু 8 মিটার ছিল, তাহলে এর মধ্যবিন্দু হবে কত, 4 মিটার। তাহলে এর মধ্যবিন্দু এতটুকু হচ্ছে আমার 4 মিটার, এই ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। এখন এইচটা বের করতে হবে। আমরা কিভাবে করব, পিথাগোরাসের, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজের ভ্যালু এখানে হচ্ছে, অতিভুজটা হচ্ছে ব্যাসার্ধ আর 5 স্কয়ার, ভূমি হচ্ছে আমার 4 স্কয়ার ইকুয়াল লম্বই হচ্ছে এইচ, যেটা আমার ভ্যালু বের করতে হবে। এখন এই স্কয়ার ইকুয়াল তাহলে কত হবে, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে 5 5 5 25, 4 4 16। এখান থেকে এই স্কয়ার ইকুয়াল তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে 9, এইচ ইকুয়াল তাহলে কত পাবো, 3 পাবো। তাহলে এই যে এটার আনসার হচ্ছে 3, আনসার হচ্ছে আমার 3। বুঝতে পেরেছেন? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। এবারে আসেন আরেকটা হচ্ছে যেটা আমাদের জানতে হবে, সেটা যে কোনো একটা বৃত্তের আমরা যদি সমান দূরত্ব নেই, সেটা হচ্ছে এই সেন্টার থেকে আমি এখানে একটা যে অঙ্ক মানে নিয়েছি, যেটা সেন্টার থেকে দূরত্ব হচ্ছে 3 মিটার, আমি ঠিক এই সাইডেও যদি 3 মিটার দূরত্ব আরেকটা যদি জ্যা টানি, তাহলে অবশ্যই এই যে আর এই যে দুইটা সমান হবে। তাহলে কি, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পরের সমান। কেন্দ্র থেকে সমান দূরে, কেন্দ্র থেকে এই পাশে 3 মিটার দূরে যে জ্যা পাবো, উপরের দিকেও 3 মিটার দূরে যে জ্যা পাবো, দুইটাই সেম। আবার যদি আমরা এই দিকে 3 মিটার দূরে যদি আরেকটা জ্যা হচ্ছে আমরা অঙ্কন করি, তাহলে এই জ্যাও এই জ্যায়ের সমান হবে। আবার আমরা বাম দিকেও যদি আরেকটা হচ্ছে 3 মিটার দূরে যদি করি, তাহলে অবশ্যই এটাও সমান হবে। তার মানে এখানে যে 4টা জ্যা দেখতে পাচ্ছি, 4টাই সমান হবে, কারণ কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান হবে। আবার অনুরূপভাবে আমরা যদি বলি যে একটা বৃত্তের মধ্যে সমান জ্যাগুলা কেন্দ্র থেকে সমান দূরবর্তী হবে। একটা বৃত্ত থেকে সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে দুইটি সমান জ্যায়ের একটা কেন্দ্র থেকে 2 মিটার দূরে আছে, তাহলে অপর জ্যাটা কেন্দ্র থেকে কতটুকু দূরে থাকবে, ওইটাও কিন্তু 2 মিটার দূরেই থাকবে, কারণ বলা হয়েছে দুইটা জ্যা সমান। বুঝতে পেরেছেন? আর আমরা দেখেছি যে বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে আমার বৃত্তের ব্যাস, কারণ কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড়। এর চাইতে বড় আর কোনো আমরা জ্যা পাবো না। কেন্দ্র দিয়ে যেগুলা পাবো, কেন্দ্র দিয়ে অনেক অসংখ্য কিন্তু আমরা কেন্দ্র দিয়ে জ্যা পাবো, মানে ব্যাস তো অসংখ্য হবে। আপনি যে দিক দিয়ে ইচ্ছা মতো এদিক সেদিক দিয়ে করতে পারেন, কিন্তু কেন্দ্র দিয়ে যাইতে হবে। এই হচ্ছে এখান থেকে কেন্দ্র ও মানে জ্যা সম্পর্কে যে তথ্যগুলো আপনার জানা লাগবে। এবারে আসেন আমাদের যে কোনো একটা বৃত্ত, এই যে একটা বৃত্তের পরিধির উপর থেকে যে কোনো আপনি পরিধির উপরে দুইটা যদি আপনি পয়েন্ট নেন, তাহলে এই দুইটা পয়েন্ট এই বৃত্তের পরিধিকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই পাশের এই ভাগ, আর একটা হচ্ছে এই যে এই বড় ভাগ। পরিধির উপরে দুইটা বিন্দু আমার পুরা পরিধিকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারে। এই যে ভাগ করে ফেললো, এই যে কোনো দুই পাশের যে দুইটা ভাগ, এই দুইটা ভাগগুলোকে তখন আমরা বলবো চাপ বা আর্ক। ঠিক আছে? তাহলে আর্ক বা চাপ কি, পরিধির
ভেতর থেকে যে কোনো অংশ কেটে নাও। আমরা যদি এই অংশ পরিধি থেকে কেটে বের করে নেই, তাহলে আমরা একটা বৃত্ত থেকে একটা চাপ আমরা কেটে ফেললাম। তো বৃত্তটাকে একটা চাপ কাটলে কিন্তু বৃত্তটা আরেকটা চাপে ভাগ হয়ে গেল। এইরকম চাপ কয়টা থাকবে? দুইটা চাপ থাকবে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। তো উপচাপ কি আর অধিচাপ কি? আমার যদি একটা বৃত্তকে ব্যাস বরাবর যদি কেটে ফেলি, তাহলে বৃত্তটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই যে সমান দুইটা ভাগে, তার মানে বৃত্তের ব্যাস বরাবর কেটে ফেললে বৃত্তের যে চাপ হয় তাকে বলা হয় অর্ধচাপ। এই অর্ধচাপের চাইতে কোনো হচ্ছে চাপ যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে উপচাপ, আর যদি অর্ধর চাইতে যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে অধিচাপ। এখন বৃত্তের উপরে যে চাপটা হয়, এই চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে। যেমন ধরেন আমি এই যে চাপটা নিয়েছি, প্রথমে এই অংশ এটা যে কেটে নিলাম, এটা কেন্দ্রে একটা কোণ তৈরি করবে, আবার বৃত্তের পরিধির উপরে একটা কোণ তৈরি করবে। একটা না, অসংখ্য কোণ কিন্তু তৈরি করতে পারে, আমি দেখাচ্ছি। তো বৃত্তের একটা চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণকে কি কোণ বলা হবে? ভালো করে মনোযোগ দিবেন। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেইটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। আর চাপটা হচ্ছে বৃত্তের পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। বা এর আরেকটা নাম আছে, যেহেতু সে পরিধির উপরে তৈরি হয়েছে তাহলে তাকে আমরা পরিধিস্থ কোণও বলতে পারি। তাহলে চাপটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখন এই যে কেন্দ্রস্থ যে কোণটা, স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রস্থ কোণটা কিন্তু বড়। কেন্দ্রস্থ যে কোণটা, এই কোণটা কিন্তু বড় এই কোণটার চাইতে। এখন কতটুকু বড়? এদের মধ্যে দ্বিগুণ সম্পর্ক। যে কেন্দ্রস্থ কোণ সব সময় একই চাপে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এইটা সব সময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, মুখস্থ রাখতে হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এটা কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা কি হবে? পরিধিস্থ কোণের অর্ধেক। এবারে আসেন, আপনি একটা এখানে বৃত্ত নিলেন, এই বৃত্তের একটা নির্দিষ্ট চাপ নিলেন, একটা উপচাপই আমরা নিচ্ছি, ছোট একটা চাপ নিচ্ছি। এইটা কেন্দ্রতে যে কোণ উৎপন্ন করবে সেটা তো কেন্দ্রস্থ কোণ। এ পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করবে, পরিধির উপরে এখানে একটা কোণ উৎপন্ন করতে পারে, এখানে আর একটা কোণ উৎপন্ন করতে পারে, এখানে আর একটা কোণ উৎপন্ন করতে পারে, একই কিন্তু চাপ উৎপন্ন করতেছে। তাহলে বৃত্তের একই চাপ ভিন্ন ভিন্ন যদি আমরা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ যদি উৎপন্ন করে, তো প্রত্যেকটা কোণই সমান হবে, কারণ সবগুলা কোণ একটা চাপ থেকেই উৎপন্ন হয়েছে। তাহলে বৃত্তের একই চাপে উৎপন্ন পরিধিস্থ কোণগুলো পরস্পর সমান হবে। বা পরিধিস্থ কোণ না বলে যদি আমি বৃত্তস্থ কোণ বলি, যেটা বেশি প্রচলিত, যে একই চাপে উৎপন্ন সকল আমার কি বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। বুঝতে পারলেন কিনা? প্রত্যেকটা কথা চাকরির জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আপনাকে অনেক বেশি সচেতন হইতে হবে। এখন আমরা যদি অর্ধেক যদি নেই, সাপোজ এখানে আমরা আর একটা বৃত্ত নিচ্ছি একটু নিচের দিকে, এই হচ্ছে সেন্টার। আমরা যদি অর্ধেক পর্যন্ত বেশ বরাবর যদি নেই, অর্ধ হচ্ছে বৃত্ত নেই, অর্ধবৃত্তটা বৃত্তের পরিধির উপরে যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। এজন্য এই যে আমরা অর্ধেক যে যদি আমরা বৃত্তের ব্যাস বরাবর যদি কেটে নেই, তার মানে অর্ধবৃত্ত, আমরা চাপটা যদি অর্ধবৃত্ত নেই, তাহলে যে কোণটা তৈরি হবে বৃত্তস্থ সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ
90 ডিগ্রি। এটা অনেক বেশি পরীক্ষাতে আসে। তাহলে এই হচ্ছে বৃত্তস্থ কোণ, আর হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, যেটার সঙ্গে আমি অলরেডি দিয়েছি যে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের কি, যে আমরা যে কোনো একটা হচ্ছে চাপ কেটে নিলাম, এই চাপটা যদি আমার পরিধির উপর যে কোনো হচ্ছে জায়গাতে একটা কোণ তৈরি করে তাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে এই বিন্দু থেকে আমরা এখানে এই পরিধির উপরে এই বিন্দু পর্যন্ত সংযোগ রেখা, এটা একটা কি হবে, জ্যা হবে। এই হচ্ছে বিন্দু থেকে এখান থেকে আমরা যদি আরেকটা সংযোগ রেখা আরেকটা জ্যা, তাহলে অবশ্যই বৃত্তস্থ কোণ উৎপন্ন করতেছে দুইটা জ্যা। বৃত্তস্থ কোণ তাহলে উৎপন্ন করতেছে কে, বৃত্তস্থ কোণ উৎপন্ন করতেছে দুইটা জ্যা। এটা মাথায় রাখবেন যে দুইটা জ্যা হচ্ছে বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। অবশ্যই কিন্তু এই হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপের ফলে উৎপন্ন কোণ হয়েছে। তবে এই কোণটা তৈরি করতে যে দুইটা বাহু প্রয়োজন হয়, একটা কোণ তৈরি করতে আমরা জানি দুইটা বাহুর প্রয়োজন হয়, এই দুইটা বাহু কিন্তু দুইটা জ্যা। কিন্তু কেন্দ্রস্থ কোণ কিন্তু কেন্দ্রে অবস্থান করে জন্য কেন্দ্রস্থ কোণে কিন্তু এই দুইটা বাহুকে আমরা জ্যা বলতে পারবো না। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। এই যে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। আর এই যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, যেটা এখানে আমি দেখিয়েছি যে সকল কোণগুলা কি হবে, পরস্পর সমান। তাহলে অবশ্যই যখন নোট করবেন আপনারা এখান থেকে নোটগুলা করবেন, এই লাইনগুলোই যথেষ্ট। এবং দেখেন অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, যেটা আমরা দেখিয়েছি আপনাকে এই যে জায়গাতে। অর্ধবৃত্তস্থ যে কোণটা আপনি নেবেন সবসময় এক সমকোণ হবে। এটা আপনি যদি এখানে নেন তাও এখানে লম্ব হবে, বা আপনি যদি এখানে নেন তাও অবশ্যই প্রত্যেক জায়গায় যেখানেই আপনি উৎপন্ন করেন না কেন এটা লম্ব হবে, অর্ধবৃত্তস্থ কোণ। সবাই একটু আমাকে জানান যে বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা এবং কতটুকু হচ্ছে মাথায় থাকতেছে। এইটা আমি দেখবো হচ্ছে ক্লাসের শেষ অংশে যে আমাদের কিছু টেস্ট থাকবে, তখন আপনার আনসার করার উপরে ভিত্তি করে। আমরা যদি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলি, একটা বৃত্তের মধ্যে আমরা যদি যে কোনো চতুর্ভুজ অঙ্কন করি, যেভাবেই আমরা অঙ্কন করি না কেন, মানে পরিধির উপর চারটা বিন্দু নিয়ে যদি আমরা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে অবশ্যই যেটা হইতে হবে, যেখান থেকে প্রশ্ন আসে, খুব কম এখান থেকে প্রশ্ন আসে, তবে যতবারই প্রশ্ন এসে এই রিলেটেড সবচেয়ে বেশি, যে বিপরীত যে কোণ আছে ওই চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল কি হবে, দুই সমকোণ হবে। তাহলে কি হবে, বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ, তার মানে বৃত্তের ভেতরে যে চতুর্ভুজ থাকবে, যে এই চতুর্ভুজের চারটা পয়েন্ট বৃত্তের পরিধির চারটা পয়েন্টে মানে পরিধির উপরে থাকবে। এখন যদি আপনি একটা বৃত্তের মধ্যে এরকম করে একটা চতুর্ভুজ আঁকিয়ে বলেন এটা অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই পয়েন্টগুলা বৃত্তের পরিধির উপরে থাকতে হবে। তাহলে হলে কি হবে, যে বিপরীত যে দুইটা কোণ থাকবে অবশ্যই তাকে কি হইতে হবে, দুই সমকোণ। এবং বৃত্তস্থ সামান্তরিক একটা হচ্ছে আয়তক্ষেত্র হবে। সামান্তরিক আয়তক্ষেত্র কি হয়, ইয়েস, আয়তক্ষেত্র হচ্ছে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, আর হচ্ছে কোণগুলা 90 ডিগ্রি। আর সামান্তরিকের শর্ত হচ্ছে যে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, তবে কোণ 90 ডিগ্রি না হইলেও কোনো সমস্যা নাই, মানে 90 ডিগ্রি কোণ হইতে হবে, এই শর্তটা রয়েছে আয়তক্ষেত্রের। আর 90 ডিগ্রি যদি না হয় তাহলে সবগুলো হচ্ছে সামান্তরিক। কিন্তু 90 ডিগ্রি হলে তাকে আমরা সামান্তরিক বলতে পারবো, হ্যাঁ 90 ডিগ্রি হইলেও তাকে সামান্তরিক বলবো। তার মানে সকল আয়তকে আমরা কি বলবো, সামান্তরিক বলতে পারবো। কারণ সামান্তরিকের মেন হচ্ছে যেটা সংজ্ঞা, সেটা হচ্ছে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। তাহলে অবশ্যই বৃত্তস্থ যখন কোনো আমরা ত্রিভুজ দেখবো যে তার বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে সেইটা আয়তক্ষেত্রেই হবে। আলাদা করে এমন কোনো সামান্তরিক পাবো না যেটার কোণগুলা 90 ডিগ্রি নয়। এমনি আলাদা আমরা চতুর্ভুজ পেতে পারি, মানে বাঁকা টাকা চতুর্ভুজ পাইতে পারি। যেমন আমরা এরকম ভাবে একটা বৃত্ত নিয়েছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা নিয়েছি, এখানে একটা নিয়েছি, এই যে বৃত্ত হইল। তবে এইটারও কি হবে, বিপরীত কোণ কিন্তু, মানে আমরা অন্তর্লিখিত যে হচ্ছে চতুর্ভুজই আঁকাই না কেন,
অবশ্যই কত ডিগ্রি হবে? 2 সমকোণ হবে। এখান থেকে আপনার আসতে পারে, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আসেন ইম্পর্টেন্ট হচ্ছে টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক একদমই হচ্ছে ইম্পর্টেন্ট বলতে গেলে আমার বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসে তার সবচেয়ে সেরা 2-3টা টপিকের মধ্যে এটা একটা টপিক। আমরা একটা বৃত্ত অঙ্কন করতেছি, স্পর্শককে পরিধির যে কোনো একটা বিন্দুকে যদি স্পর্শ করে যায় যে রেখা, সেই রেখাকে বলবো হচ্ছে স্পর্শক। তাহলে আমার যদি পরিধিকের 2টা বিন্দুকে ছেদ করে যায় তাহলে কিন্তু সেটা স্পর্শক না, সেটা কিন্তু ছেদক হবে। তাহলে স্পর্শক অবশ্যই পরিধির একটা বিন্দুকে ছেদ করে যাবে, পরিধির যে কোনো একটা বিন্দুকে ছেদ করে যাইতে হবে, তার মানে পরিধিকে স্পর্শ করে যাবে। আমরা যদি বাইরের দিয়ে স্পর্শক আঁকাই তাহলে এইরকম স্পর্শক আমরা একটা বিন্দুর জন্য মাত্র একটাই পাবো। একটা বৃত্তের বাইরে দিয়ে একটা বিন্দুর জন্য একটা মাত্র স্পর্শক পাবো। একটা বিন্দু দিয়ে একের বেশি কোনো সময় স্পর্শক পাওয়া সম্ভব নয়। এজন্য বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু দিয়ে একটা স্পর্শক পাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মনে রাখার হচ্ছে ব্যাপার বা অনুসিদ্ধান্ত আপনি বলতে পারেন যে একটা হচ্ছে স্পর্শক আমরা পাবো। আমরা যদি বৃত্তের বাইরে থেকে যদি একটা পয়েন্ট থেকে যদি স্পর্শক অঙ্কন করি, সাপোজ এখানে আপনি একটা পয়েন্ট নিয়েছেন, যে কোনো একটা বিন্দু পি বিন্দু, এখান থেকে আপনি বৃত্তের উপর এই বৃত্তের সেন্টার ধরেন এইটা, এই পয়েন্ট থেকে আপনি বৃত্তে স্পর্শক আঁকবেন। কয়টা স্পর্শক আঁকতে পারবেন বলেন তো? আপনি নিচের দিকে যদি একটা স্পর্শক যদি অঙ্কন করলেন, ধরেন এই নিচের একটা বিন্দুকে স্পর্শ করে গেছে, আর এই ধরেন উপরের একটা বিন্দুকে, তাও তো হইল না, এই ধরেন আমাদের ইয়ে নেওয়া লাগতো, দাঁড়ান রুলার নেই, সবচাইতে ভালো হবে এগুলো না করে ওকে এখান থেকে একটা নিলাম, আর এই দিকটি একটু একটা জায়গায় মিলে নাই, এই যে স্পর্শ করে গেছে ধরেন, ঠিক আছে? তো এই যে বিন্দুতে ধরেন এটা স্পর্শ করেছে, এই বিন্দুতে এখানে হচ্ছে এই জায়গাতে। তো এইরকম আমরা বৃত্তের বাইরে একটা বিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে 2টাই স্পর্শক আমরা পাবো। 2টার বেশি স্পর্শক কখনোই সম্ভব না, একটা উপর দিকে একটা হচ্ছে নিচের দিকে। তো এই যে স্পর্শক যে আমরা পাবো, এই স্পর্শক 2টা সবসময় কি হবে? সমান হবে। তাহলে আরেকটা আমরা লজিক পেলাম, সেটা হচ্ছে যে বৃত্তের যে 2টা আমরা স্পর্শক পাবো বৃত্তের বাইরে থেকে, বহিস্থ কোণ হচ্ছে বিন্দু থেকে, ওই 2টা স্পর্শকের দূরত্ব হচ্ছে সমান। স্পর্শবিন্দুর দূরত্ব, তার মানে স্পর্শক হচ্ছে সমান লেন্থের হবে। আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এই স্পর্শকের উপরে যদি আমরা স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করছে, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর যদি মধ্য আমরা সংযোজক রেখা টানি, তাহলে অবশ্যই সেটা কি হবে? ব্যাসার্ধ আর হবে। কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তো এই যে ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধটা অবশ্যই স্পর্শকের উপরে লম্ব হবে, অবশ্যই এটা স্পর্শকের উপরে লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম হচ্ছে বৃত্তের বহিস্থ বাইরের যে কোনো বিন্দু, এদিকে হইতে পারে যে কোনো জায়গা থেকে আমরা একটা বৃত্তের মাত্র 2টা স্পর্শক পাবো, এবং ওই 2টি স্পর্শক পরস্পর সমান হবে, এবং এই স্পর্শক থেকে যদি আমরা ব্যাসার্ধের মধ্যবর্তী যদি সংযোজক রেখা টানি, তাহলে এই রেখাটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, তার মানে লম্ব হবে। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হবে।
এবং কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা স্পর্শক আঁকা যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই হচ্ছে আমাদের স্পর্শক। এখন বৃত্তের স্পর্শক দেখলাম, বৃত্তের হচ্ছে আমরা চাপের অন্তর্লিখিত যে কোণগুলা, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ দেখলাম। এবার আসেন এরিয়া অফ এ সার্কেল। বৃত্তের ক্ষেত্রফল, এটা আপনাদের সবারই, কেউ এইটা ভুলে যান না, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। আরটা কি? আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, বা এটাকে যদি আপনি ভগ্নাংশ আকারে লিখতে চান 22/7 আকারে লিখতে পারেন। এইটার ভ্যালু এইটার কাছাকাছি। তাহলে যে কোনো বৃত্তের যদি আমার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করে ফেলতে পারি? যে কোনো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। এবং এই যে একটা বৃত্তের যে পরিধি থাকে, এই পরিধির দৈর্ঘ্য কতটুকু হবে? পরিধির দৈর্ঘ্য হচ্ছে আমার 2πr। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর পরিধি হচ্ছে 2πr। তাহলে পরিধি হচ্ছে 2πr আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন আসেন যে একটা বৃত্তকে যদি আমরা, একটা বৃত্তের ব্যাসার্ধ পাই আর স্কয়ার হচ্ছে আমার ক্ষেত্রফল, তাহলে একটা এ ব্যাসার্ধ যদি একটা বৃত্ত হয়, তাহলে তার এরিয়া কত হবে? এরিয়া হবে পাই স্কয়ার। এখন যদি আমরা এই ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করে দেই, প্রশ্নে বলা আছে ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করে দিলাম, তাহলে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করি, আগে এ ছিল, এখন আমার ব্যাসার্ধ এ প্রাইম হবে 2a। তখন আমার এরিয়া, নতুন এরিয়া কত হবে? এরিয়া প্রাইম দিয়ে দিলাম, সেটা হবে পাই, এর জায়গাতে আমার কি, এর ভ্যালু হয়ে গেছে 2a, তাহলে 2a হোল স্কয়ার। তাহলে পাই 2 কে স্কয়ার করলে 4 গুণন স্কয়ার, তার মানে 4πr স্কয়ার। এখান থেকে আমরা কি পেলাম? যে বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করে দেই, বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমার ক্ষেত্রফল 4 গুণ বাড়ে, ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়। কারণ কি? আমার ব্যাসার্ধের সাথে হচ্ছে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে স্কয়ার সম্পর্ক, ক্ষেত্রফলের সম্পর্ক স্কয়ার সম্পর্ক। তাহলে প্রশ্ন যদি বলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আমার ক্ষেত্রফল কয় গুণ হবে, তাহলে 2 এর উপর স্কয়ার করে দিয়ে যা আসবে তত গুণ হবে, 4 গুণ। যদি আমাকে প্রশ্ন বলে যে ব্যাসার্ধকে যদি আমি 3 গুণ করি, তাহলে ক্ষেত্রফল আমার কয় গুণ হবে, তাহলে 3 এর উপর স্কয়ার করলে 9, তাহলে ক্ষেত্রফল হবে 9 গুণ। যদি আমাকে প্রশ্ন করে একটা বৃত্তের ব্যাসার্ধকে 4 গুণ যদি করি, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে 4 এর উপর স্কয়ার করে দিলে 4 4 16 গুণ হচ্ছে হবে। যদি আমাকে প্রশ্ন করে যে একটা বৃত্তের ব্যাসার্ধকে যদি আমি অর্ধেক করে ফেলি, তাহলে ক্ষেত্রফল কত গুণ ছোট হয়ে যাবে, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল a কে, এটাকে যদি আমরা অর্ধেক করি, তার মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে হাফকে আমি স্কয়ার করে দিলে হয় 1/4, তার মানে 4 গুণ কমে যাবে, বা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। একটা বৃত্তের ব্যাসার্ধকে যদি আমি অর্ধেক করি, তাহলে ক্ষেত্রফল পূর্বের চাইতে 4 ভাগের 1 ভাগ হবে, বা 4 গুণ ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এইভাবে আপনারা যে কোনো হচ্ছে ম্যাথের সমাধানে আসতে পারেন। এবারে গোলক, বৃত্ত যেটা আমরা বৃত্ত যেটা হচ্ছে অঙ্কন করলাম, এই বৃত্তটা হচ্ছে 2 ডাইমেনশনাল। তার মানে একটা পেজের উপরে ধরেন আছে, ধরেন আমরা এই পেজটা হচ্ছে কেটে বৃত্ত বানাইলাম। এই বৃত্তের আমাদের কি আছে? পরিধি আছে, ব্যাসার্ধ আছে। আর গোলক কি হবে? গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল, যার ভেতরে আপনি কিছু থাকতে পারে, অথবা ফাঁপাও থাকতে পারে। গোলক মেনলি আসলে ফাঁপা না, ভিতরে কোনো পদার্থ আছে। আপনি একটা ফুটবলের ভিতরে বায়ু আছে, এটা একটা গোলক। বা ফুটবলের ভিতরে নিরেট ফুটবল, সেটা গোলক। পৃথিবী একটা গোলক। তো এই যে গোলক, একটি গোলক একটি ত্রিমাত্রিক গোলাকার বস্তু, অবশ্যই ত্রিমাত্রিক। একটা গোলক হচ্ছে ত্রিমাত্রিক
গোলাকার বস্তু যা পৃষ্ঠের প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। পৃষ্ঠের প্রতিটা বিন্দু সমান দূরত্বে হচ্ছে অবস্থান করবে। তাহলে এই যে যদি গোলকের ক্ষেত্রফল মানে গোলকের একটা ফুটবলের উপরের যে এরিয়াটা থাকে, একটা ফুটবলের উপরে যে এরিয়াটা থাকে, এটার ক্ষেত্রফল কত হবে? একটা ফুটবলকে যদি আপনি কেটে একদম মানে কেটে ভিতরে বায়ু বের করে দিয়ে আপনি টান করে ফেলেন সমানভাবে, যদিও টান করতে গেলে টান সহজে হইতে চাবে না, দেখবেন এক জায়গায় হচ্ছে একটু ঘুষরাই থাকবে, কিন্তু যদি টান করা যায় তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কয়ার, সেইটার 4 গুণ, তার মানে 4 পাই আর স্কয়ার। এটাকে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে পারে, অথবা প্রশ্নে বলতে পারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল, এইরকম ভাবেও প্রশ্ন বলতে পারে। যেটাই বলুক, পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। একটা গোলকের আয়তন কত? একটা গোলকের আয়তন কত? গোলকের আয়তন বলতে একটা ফুটবলের ভিতরে যদি আপনি পানি প্রবেশ করান তাহলে কি আয়তনের পানি সেটা ধারণ করবে, সেই হচ্ছে গোলকের আয়তন। এই আয়তন হচ্ছে অবশ্যই পৃষ্ঠকে কিন্তু খুব পাতলা হইতে হবে, তখন আবার অনেক মোটা পুরুত্বের হচ্ছে পৃষ্ঠ হইলে কিন্তু হবে না, তখন কম পানি আসবে। তো এই যে গোলকের আয়তন সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, অথবা ওই গোলকটা কোনো জায়গায় রাখলে যে জায়গাটা সে দখল করবে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানেও সেম জিনিসটা আসবে, সেটা হচ্ছে একটা বড় গোলককে গলাইছেন, লোহার একটা গোলককে গলিয়ে ছোট ছোট গোলকে পরিণত করছেন, করা হয় না? এরকম করা হয়তো, বা ছোট ছোট গোলকগুলোকে এক জায়গায় গলানোর পরে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তো প্রশ্ন এরকম হবে যে একটা আর ব্যাসার্ধের একটা গোলককে গলিয়ে তার অর্ধেক ব্যাসার্ধের কতগুলা গোলক তৈরি করা যাবে, এইরকম কিন্তু প্রশ্ন অনেক সময় হয়। তো মাথায় রাখবেন, আমার সব সময় আমি একটা বড় গোলককে গলিয়ে ছোট ছোট গোলকে পরিণত করি, অথবা ছোট গোলকগুলা মিলে একটা বড় গোলক তৈরি করি, যেটাই করি না কেন মোট আয়তন সমান হবে। মোট আয়তন কি হবে? সমান হবে। তাহলে পূর্বের যে মোট আয়তন পরের মোট আয়তনের সমান হবে। এইটা হচ্ছে আমার লজিক। একটা প্র্যাকটিক্যাল হচ্ছে ম্যাথ করে এইটা আমরা বুঝে নেব ক্লিয়ারলি, ম্যাথটা রয়েছে। এবং যদি অর্ধগোলক বলে, তার মানে একটা গোলককে যদি আপনি ব্যাসার্ধ বরাবর যদি তার কেটে ফেলেন সেন্টার বরাবর, তাহলে গোলকটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? একটা ফুল গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধেকের আয়তন হবে, এর সাথে হাফ গুণ করেন বা 2 দিয়ে ভাগ করেন, তাহলে এই 2 হচ্ছে কাটলে 4 কে কাটলে 2 হয়ে যাবে, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। এগুলো আলাদা করে মুখস্থ রাখার দরকার নাই, আপনার যেটা মুখস্থ রাখতে হবে গোলকের আয়তন, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবারে ক্লাসের যা যা পড়ানো হলো কতটুকু বুঝতে পেরেছেন এগুলোর আনসার আমি দিব না, আপনারা সবাই কমেন্টে আনসারগুলো দিয়ে দিবেন, সবাই দ্রুত। বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশকে, যে কোনো দুইটি বিন্দুর, একটা বৃত্তের যে কোনো দুইটি বিন্দু এর সংযোগ রেখা কি বলা হয়? অবশ্যই ইয়েস, জে বলা হয়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায় বলেন? বাইরের একটা, অবশ্যই ইয়েস, দুইটি হচ্ছে যে অঙ্কন করা যায়। একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 16 বর্গ মিটার ও পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত হবে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ারের ভ্যালু দেওয়া আছে 16। পরিধি আমরা জানি 2 পাই আর হচ্ছে পরিধির ভ্যালু দেওয়া আছে 8। তাহলে বলেন তো 2 পাই আর ইকুয়াল 8 হলে পাই আর ইকুয়াল কত হবে? 2 দিয়ে ভাগ করে দেন 8 কে, তাহলে 4। এবারে এই যে পাই আর স্কয়ারকে আপনি পাই আর গুণন আর লিখতে পারেন কি পারেন না? পাই আর স্কয়ারকে পাই আর আকারে গুণ করে লিখলেন। এবার এখান থেকে পাই এর ভ্যালুটা 4 বসিয়ে দেন,
আর ইকুয়াল 16। তাহলে আর ইকুয়াল কত হবে? 16কে 4 দিয়ে ভাগ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমার 4। কঠিন না কিন্তু, এগুলো কিন্তু আসছে প্রত্যেকটা পরীক্ষায় আসা হচ্ছে প্রশ্ন, আমি কিন্তু আপনাদের টেস্ট করতে দেই। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? বলেন, ব্যাস যদি 3 গুণ হয়, বুঝিয়েছি কিনা? ব্যাস যদি আমার 3 গুণ হয়ে যায় তাহলে আরো কয় গুণ হবে? 3 গুণ হবে। ব্যাসার্ধও কিন্তু 3 গুণ হবে। ব্যাসকে ডাবল করে দেওয়া মানে ব্যাসার্ধ ডাবল হয়ে যাওয়া, ব্যাসকে অর্ধেক করে দেওয়া মানে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাওয়া, ব্যাসকে 3 গুণ করা মানে ব্যাসার্ধও 3 গুণ হওয়া। তাহলে যদি এটা ভুলে যান তাহলে লিখে লেখেন যে ব্যাস যে কয় গুণ হবে ব্যাসার্ধও সেই কয় গুণ হবে। এখন ব্যাসার্ধ যদি দেখুন, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ব্যাসার্ধের সাথে স্কয়ার সম্পর্ক। তাহলে ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে 3 এর উপর কি করতে হবে? স্কয়ার করতে হবে, 9 গুণ হবে। সরি, 3 স্কয়ার হচ্ছে ইকুয়াল 9। ইয়েস, 9 হচ্ছে আনসার। এবার দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখেন, এই টাইপের ম্যাথ করিয়েছি কি করাই নাই? একটা জ্যায় আছে, এই জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 24। কেন্দ্র থেকে এর মধ্যবিন্দুর উপরে, সরি, কেন্দ্র থেকে এর উপর যে লম্বটা টানবো, আমরা জানি কেন্দ্র থেকে যদি লম্ব টানি, এই লম্বটা হবে, লম্বর পাদবিন্দু হবে কি? এই জ্যায়ের মধ্যবিন্দু। কারণ জানি কেন্দ্র ও জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা জ্যায়ের উপরে লম্ব হয়। তাহলে এই যে লম্বর দৈর্ঘ্যটা বের করতে বলছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু 13। তাহলে ব্যাসার্ধ 13 দেওয়া থাকে, এটা লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে আমার কত? ভূমি হবে 12, যেহেতু পুরা হচ্ছে যেটা হচ্ছে 24। তাহলে এই ইকুয়াল কত হবে? অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। অতিভুজ হচ্ছে 13, 13 উপর স্কয়ার মাইনাস ভূমি 12 উপর স্কয়ার, 13 13 হচ্ছে 169 মাইনাস 144 রুট 25 ইকুয়াল 5। এই হচ্ছে এটার সমাধান। ইয়েস, 5 12 13 এভাবে আপনারা নিতে পারেন। একটি লোহার গোলক গলিয়ে কয়টা সমান আয়তনের গোলক তৈরি করতে পারবো যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় হচ্ছে গোলকটির অর্ধেক? ধরে নেই বড় যে গোলকটি ছিল, বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে আমরা আর ধরে নিলাম। তাহলে এই বড় গোলকের আয়তন কতটুকু হবে? গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। এবারে আসেন, এই যে ছোট ছোট যে গোলকগুলা তৈরি করছে, এই ছোট গোলকের ব্যাসার্ধ কত? এর অর্ধেক হবে। প্রত্যেকটি ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আর ছিল r/2। তাহলে ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই, আর এর ভ্যালু হচ্ছে r/2, তার উপরে কিউব। তাহলে 4/3 পাই, আর কে কিউব করলে r কিউব, 2 কে কিউব করলে হচ্ছে 8। এই 8 কে আমরা সামনে 1/8 আকারে লিখলাম, আর তাহলে 4/3 পাই আর কিউব লেখা যায় কি যায় না? এই যে এই 8 1/8 আলাদা করে লিখলাম, 4/3 পাই আর কিউব লিখলাম। এখন এই যে বড় গোলকের যে আয়তন, এই আয়তনকে আমরা ভি যদি ধরে নেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, এইটার ভ্যালু যদি বসাই দেই, v/8। তাহলে বড় গোলকের আয়তনের 8 ভাগের 1 ভাগ হচ্ছে ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলক দিয়ে কয়টা ছোট গোলক বানাইতে পারবো? 8টা ছোট গোলক বানাইতে পারবো। যেহেতু আমাদের আয়তন হচ্ছে 8 ভাগের 1 ভাগ, তাহলে কয়টা করতে পারবো? 8টা আমরা ছোট গোলক বানাইতে পারবো। এই হচ্ছে আজকের দিনের আমাদের পড়াশোনা। আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা জানাবেন,
এবং ক্লাসটি কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। মেন কথা আপনার উপকৃত হইতে পারতেছেন কিনা এটা হচ্ছে বড় ব্যাপার। এবং উপকৃত তখনই হইতে পারবেন যদি আপনারা নিয়মিত পড়াশোনা করেন। একটা টপিক যখন পড়তেছেন, পড়ানো হইলো, এখন আপনার নিকটে যে বইটাই থাকুক না কেন সেই বই থেকে বৃত্তের যে সমস্যাগুলো রয়েছে, মানে যতগুলা ম্যাথ রয়েছে, আপনি সমাধানে যান, সমাধান করতে যান। সমাধান করতে যেয়ে দেখেন যে সবগুলো সমাধান আপনি পারতেছেন কিনা। যদি পেরে যান তাহলে ওই চ্যাপ্টার আজীবনের জন্য ক্লোজ। এরপরে আপনি শুধু প্র্যাকটিস করবেন, কোথাও আর বৃত্ত নিয়ে ক্লাস করা লাগবে না। যে চ্যাপ্টারটা বুঝবেন, একবার বুঝে যাওয়ার পরে এরপরের কাজ হচ্ছে নিজের বারবার সেটা প্র্যাকটিস করে সময়টা কমায় নিয়ে আসতে হবে, স্পিডটা বাড়াইতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে একটা ক্লাস থেকে আমরা বোঝার পরেও আমরা আবার এক জায়গায় ক্লাস হচ্ছে একই টপিকের উপর আবার দেখতে যাই, মানে নিজে পরিশ্রম করতে চাই না। আমি তো একটা জায়গাতে আমার বেসিকের দুর্বলতা নাই, আমি তো জানি এইটার, এখন তো সূত্র তো আমাকে মুখস্থই রাখতে হবে। সবগুলো সূত্র তো আর আমি ওই প্রমাণ করে করে পরীক্ষা হলে যে সময় পাবো না, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর রিটেনে তো আমি সূত্র সরাসরি ব্যবহার করলে তো মানে সূত্র ব্যবহার করেই করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে, নিজের পড়ার পরিমাণটা বাড়াইতে হবে, দেখবেন যে ভালো ফলাফল অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।